উপস্থিত করার চেষ্টা করলাম। এটার মধ্য দিয়ে বুঝতে হবে এই নীতি নিয়ে কেন্দ্র যেমন সারা ভারতবর্ষ পরিচালনা করার চেষ্টা করছে, আমাদের রাজ্য বিজেপি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চালাবার চেষ্টা করছে। তার থেকে এটা পরিষ্কার। আমরা আজকে যে সংগঠনের সম্মেলনে এখানে মিলিত হয়েছি, চর্মশিল্প সমিতি, শিল্পী সমিতি, আমাদের তফসিলি অংশের মানুষের মধ্যে নানা অংশ আছে এবং সারা দেশের মধ্যে এই সংখ্যাটা একেবারে কম না। এটা ভালো সংখ্যায়, আমাদের দেশের লোক সংখ্যা 140 থেকে 41 কোটি এখন। তার মধ্যে সারা ভারতবর্ষকে যদি বিবেচনার মধ্যে নেওয়া যায়, তফসিলি অংশের মানুষের সংখ্যা উল্লেখ করার মতো। আমাদের রাজ্য যে 44-45 লক্ষ মানুষ আছে, তার মধ্যে তফসিলি অংশের মানুষ প্রায় 17 থেকে 18 ভাগ হবে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে অংশ, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই চর্মশিল্পী। যদিও সংখ্যা যায় এরা একটা খুব বিরাট, এটা মনে করার কারণ নেই, কিন্তু একেবারে ফেলনা না। আমাদের রাজ্যে দেখবেন, আপনাদের রিপোর্টের মধ্যে উল্লেখ করার চেষ্টা করেছে, প্রায় পপুলেশন এই যে অংশটা চর্মশিল্পী 87 থেকে 88 হাজারের মতো। আমার ধারণা এই সময়ের মধ্যে এরা প্রায় লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে। এবং পরিবারের হিসাব যেটা দেওয়া হয়েছে রিপোর্টে পাবেন 18,000 থেকে 20,000-এর মতো হবে। তাহলে আমাদের রাজ্যের যে আয়তন, মূল যে জনসংখ্যা এবং তাতে যে পরিবারের সংখ্যা, তার সঙ্গে যদি তুল্যমূল্য বিশ্লেষণ করে আমরা দেখার চেষ্টা করি, এই সংখ্যাটা কিন্তু একেবারে ফেলনা সংখ্যা না। কিন্তু ঘটনা হচ্ছে, তফসিলিদের মধ্যে সবচেয়ে পেছনে পড়া যে অংশটা, একটা যেমন একটা দিকে হচ্ছে হরিজন অংশের মানুষ, আরেকটা হচ্ছে আমাদের চর্মশিল্পী অংশের মানুষ। আগের যে সরকার, কি কেন্দ্র কি রাজ্য, কংগ্রেস পরিচালিত, সারা দেশে যেমন এই অংশের মানুষের জীবনের যে মৌলিক সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জায়গা জমি, বাড়ি ঘর, মাথা গুঁজবার স্থান, তাদের ছেলেদের মেয়েদের লেখাপড়া, স্বাস্থ্য, সুরক্ষা, এই সবটা মিলিয়ে যেটা ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। কিন্তু এই অংশের মানুষের এই চাহিদাগুলো পূরণ করার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে যারাই কেন্দ্র থেকে সরকার চালাচ্ছিলেন, তারা কিন্তু নজর দিতেন না। বামপন্থীদের সমর্থনে দিল্লিতে যখন অন্তর্বর্তীকালীন সময়ে একটা দুটো সরকার মাঝে মধ্যে হয়েছে, বামপন্থীদের চাপের মুখে এই সরকারগুলো সরকারের টিকে থাকবার জন্য অথবা সরকারটাকে টিকে রাখবার জন্য বাধ্য হয়ে এই অংশের মানুষের জন্য কিছু কিছু কর্মসূচি তারা ঘোষণা করতেন, এবং তার মধ্যে যতটা ঘোষণা করতেন তার ছিটে ফুটা তারা কার্যকরী করার চেষ্টা করতেন। তাও বামপন্থীদের সংসদের ভেতরে চাপ, বাইরে আন্দোলন, এই ছিল পরিস্থিতি। ব্যতিক্রম কেরালা, কমিউনিস্টদের নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার। পশ্চিমবাংলার কমিউনিস্টদের নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার, এবং ত্রিপুরায় কমিউনিস্টদের নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার। সর্বভারতীয় স্বাধীনতার পর থেকে এই যে অভিজ্ঞতা, তফসিলি অংশের মানুষের জীবন যন্ত্রণা থেকে তাদেরকে অব্যাহত দেওয়ার প্রশ্নে সম্পূর্ণ সেই অভিজ্ঞতার বিপরীত মুখে দাঁড়িয়ে এই তিনটি রাজ্যের বাম গণতান্ত্রিক এবং বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, যেটা গোটা দেশের সামনে দিক নির্দেশ স্থাপন করতে সাহায্য করেছে। তফসিলি অংশের মানুষ তাদের অস্তিত্ব রক্ষার অধিকার আছে, তাদের গণতান্ত্রিক অধিকার তার স্বীকৃতি দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, মানুষের মতো মানুষ হিসাবে শিরদাঁড়া উঁচু করে তারা যাতে সমাজে চলতে পারেন, এরকম একটা ব্যবস্থা করতে হবে। এটা এই তিনটা রাজ্যের সরকার তারাই রাজ্যে রাজ্যে তাদের গৃহীত নানা কর্মসূচির মধ্য দিয়ে যখন রূপায়ণ করতে আরম্ভ করলো, সারা দেশের বিশেষ করে তফসিলি অংশের মানুষের মধ্যে একটা নতুন বার্তা যেতে শুরু করলো। আমি বিস্তৃতভাবে যাচ্ছি না। ত্রিপুরার অভিজ্ঞতা কি? বামফ্রন্ট সরকার
রূপায়ণ করতে আরম্ভ করলো, সারা দেশের বিশেষ করে তফসিলি অংশের মানুষের মধ্যে একটা নতুন বার্তা যেতে শুরু করলো। আমি বিস্তৃতভাবে যাচ্ছি না। ত্রিপুরার অভিজ্ঞতা কি? বামফ্রন্ট সরকার এই ত্রিপুরাতে দারিদ্রতা দূর করবার জন্য খুব একটা ঢাকঢোল পিটিয়ে, ইন্দিরা গান্ধী যেমন গরিবী হটানোর স্লোগান দিয়েছিলেন, আসলে গরিবী হটানোর ক্ষেত্রে মৌলিক যে কাজগুলি করা দরকার তিনি স্লোগান দিল, সেই কাজগুলো করার ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ নেননি। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় এরকম কোনো হৈহুল্লোড়ি করে স্লোগান ইত্যাদি দেননি, কিন্তু তার যে মৌলিক কর্মসূচি তার অন্যতম ছিল যে আমাদের রাজ্যে জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষকে দারিদ্র্যমুক্ত করতে হবে। দুবেলা খেয়ে পরে বাঁচবেন, মোটা ভাত, লজ্জা নিবারণের কাপড়, মোটা কাপড় তার থাকবে, মাথা গুঁজবার জায়গা থাকবে, রোজগারের সুযোগ থাকবে, ভিক্ষাবৃত্তি তার করতে হবে না, তার ছেলেরা মেয়েরা পড়াশোনা করবে। তাদের ছেলেরা মেয়েরা কেন ডাক্তার হতে পারবে না? কেন ইঞ্জিনিয়ার হতে পারবে না? কেন অধ্যাপক হতে পারবে না? কেন বিডিও, ডিএম, এসডিএম বা সচিব পর্যায়ের যে প্রশাসনিক যে অবস্থানগুলো, এরকম জায়গায় কেন তফসিলি অংশের লোকরা যেতে পারবেন না? এই যে ভাবনা, এই ভাবনা নিয়ে বিশেষ করে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার তপশিলি, ওবিসি, সংখ্যালঘু এবং উপজাতি এই চারটা অংশ সামগ্রিক জনসংখ্যার মধ্যে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া। বামফ্রন্ট সরকার সচেতনভাবে সিদ্ধান্ত নিল যে এই অংশের মানুষ তাদের জীবনের মূল সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে না পারি, যতই আমরা ভাবি না কেন, আমাদের চিন্তা চেতনায় বাজেট ইত্যাদি তৈরি করি না কেন, সাধারণভাবে ত্রিপুরাকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। ফলে এটা ভাবনায় রেখে এই চারটা অংশের জন্য সুনির্দিষ্টভাবে আলাদা আলাদাভাবে পর্যায়ক্রমিক সরকার 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য কর্মসূচি হাতে নিতে শুরু করলেন। তার মধ্যে তফসিলিদের জন্য এরকম কর্মসূচি, এবং এই তফসিলিদের জন্য যে কর্মসূচি, এই কর্মসূচির রূপায়ণ করতে গিয়ে তফসিলি অংশের মানুষ সাধারণভাবে যেই এলাকাতে সংখ্যায় তুলনামূলকভাবে একটু বেশি, সেই সমস্ত জায়গায় রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, স্কুল, প্রাথমিক হাসপাতাল, বাজার, হাট, মোটর স্ট্যান্ড, এই সমস্ত বিষয়গুলো এগুলো প্রায় ছিলই না বলা যায়। এগুলো সেখানে পর্যায়ক্রমে তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। তার মধ্যে আজকে আমরা যে চর্মশিল্পী অংশের বন্ধুদের, ভাই বোনদের সম্মেলনে মিলিত হয়েছি, তফসিলি অংশের মধ্যে এরা যে এলাকাগুলির মধ্যে বসতি স্থাপন করতেন, তুলনামূলকভাবে এই এলাকাগুলি আরও পেছনে, হরিজনদের বসতি এলাকাগুলো আরও পেছনে। এই তফসিলি অংশের মানুষের কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে এই জায়গাটার প্রতি বামফ্রন্ট সরকার বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করেছেন। এই সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে